পূবাকাশ পেরিয়ে পশ্চিমে এসে থেমে দাঁড়িয়েছে সূর্য। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেলে পরিণত হলো নাজিরের যাত্রা। শহরের বিকেল গ্রামের বিকেলের তুলনায় কিছুটা ভিন্ন। কোথাও কোনো পশু পাখির কোলাহল নেই, নেই বাচ্চাদের মধ্যে লাটিম কিংবা ডাঙ্গুলি খেলার উন্মাদনা। আছে শুধু যানজটের অস্থিরতা, ট্রাফিক সিগন্যালের রঙিন আলো আর কাঁধে আস্ত এক ভবিষ্যতের ভার নিয়ে ব্যস্ত পায় ছুটে চলা কিশোর তরুণদের দল। লিলিদের বাড়িতে প্রবেশ করতে বসার ঘরে ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল নাজিরের। সোফার এক কোণে শান্ত বালকের মতন বসে আছে সে। পৃথিবীর কোনো দুশ্চিন্তাই যেন তাকে ছুঁতে পারছে না। কেমন আছোস? প্রশ্নের সুরে চট করে মাথা তুলল নওশাদ। বড় ভাইকে দেখে জানপর নিয়ে অবাক হলো সে। নাজির এগিয়ে এসে তার পাশে বসলো, তবে রাগ দেখালো না, সামান্য হাসলো না, এমনকি মুখের দিকে আর ফিরেও তাকালো না। ভাই, তুমি? কণ্ঠে তার বিস্ময়। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে বেরিয়ে এলেন ফারুক সাহেব। নাজির তাকে সালাম দিল। তারপর এলেন রেবিকা, সঙ্গে কাজের মেয়ে সালমা। নাস্তা পানি টেবিলে রেখে চলে গেলেন সে ভেতরে। যাওয়ার আগে নাজিরকে নিয়ে আসা পাকা কলা, আনারস আর মিষ্টান্নগুলো নিতেও ভুলো না। কিছুক্ষণ পর সবার সাথে এসে যোগ দিল নয়ন। তবে ছোট ভাই সে সেখানে উপস্থিত নেই। সে স্ত্রী নিয়ে আলাদা খায়। বোন পালিয়ে যাওয়ার পর থেকে তার প্রতি সমগ্র আগ্রহ সে যেন হারিয়েছে। নওশাদ তাদের উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, আপনারাই তবে আমার বউকে ডেকে এনেছেন? তুমি যা শুরু করেছো তা ডাকতে বাধ্য হয়েছি। তাদের কথা শুনে নাচে চিকিৎসা করল। কি করছে হয়? সঙ্গে সঙ্গে কেউ কোনো উত্তর দিল না। ফারুক নয়ন কথা শুরু করার আগে ভাবার জন্য সময় নিচ্ছে। নওশাদ বসা থেকে উঠে দাঁড়ালো, ভাইয়ের উদ্দেশ্যে বলল, কারো কথা শোনার প্রয়োজন নেই। এত দূর থেকে ওরা তোমায় ডেকে এনেছে কিভাবে? চিঠি পাঠিয়ে? চলো আমার সঙ্গে। নাজির উঠল না, বরং টেনে ছোট ভাইকে পাশে বসিয়ে দিয়ে বললাম, চুপ। এত দূর পর্যন্ত যখন আইয়া পড়ছি, কি ঘটনা ঘটছে হইন নাই যায়। বস তুই। নয়ন বিরক্তি নিয়ে বলি উঠল, দেখেন কেমন অভদ্র আপনার ভাই, কি ব্যবহার তার। শ্বশুর সম্বন্ধে কাউকে মান্য করে না। নাজিরের মুখভঙ্গি স্বাভাবিক, শান্ত স্বরে জবাব দিল, সারা জীবন দেখে আসছে মাইয়ের পরিবারের ডাইকাইন না মাইয়ের নামে নালিশ দেওয়া হয়, কিন্তু এখন দিয়ে ঘটনা উল্টা করছে। কি হয় খুললক্ষণ ভাই? সন্দেহ হয়ে গেছে, আবার বাড়িতে ফিরতে হইব। ছেলেটা যে গ্রামে সাদাসিধে সহজ সরল ছেলে না তা ফারুকের অজানা নয়। পালিয়ে যাওয়ার পর প্রথম মেয়েটার খোঁজ পেয়ে বনখড়িয়া গ্রামে গিয়ে বেশ হাঙ্গামা তিনি করেছিলেন। দুই চাচার সাথে তর্ক বিতর্ক পর্যন্ত লেগে গিয়েছিল। শেষমেশ এই ছেলে এসেই সব ঝামেলা সামলে নিয়ে রাজি করিয়েছিলেন দুই পরিবারকে। সে কথা মনে পড়তে তিনি নরম স্বরে বললেন, হাত গুটিয়ে বসে আসো কেন? আগে চা মিষ্টি খাওয়াও, তারপর না হয় কথা বলি। আইসি যখন তার হয় খামু, আইসি যখন তার হয় খামু তালই। আপনাকে কন এই পোলায় কি বেয়াদবি করছে? বড়গুলোকে তো কখনো উঁচা গলায় পর্যন্ত কথা কয় না। নাম করা ভদ্র পোলা, শুধু আপনার মাইয়া লইয়া পালানোর কারণে যা একটু নাম খারাপ হয়েছে। অভদ্র বেয়াদব হইলাম আমি, তাও নাম করা। তাই যা কওয়ার কইয়া ফেলেন। নাজিরের কথা বলার ভঙ্গি অন্যরকম। ঠোঁটের কোণে অম্লান হাসি রেখে বলে ফেলে তিক্ত সত্য সব কথা। নয়ন কঠিন গলায় বলল, ও আমাদের সঙ্গে চরম বেয়াদবি করেছে। এখানেও 2 দিন খবর পাঠানোর পর আজ এসে হাজির হয়েছে। এমনকি আমার ভোলা ভোলা বোনটাকে হুঁশিয়ে ফাঁসিয়ে বিয়ে করে এখন বলে তাকে তালাক দেবে। এ নিয়ে আপনার কি বক্তব্য? সূর্যগুলোর মাঝখানে ভাঁজ পড়ে নাজিরের। জবাবের জন্য সময় নেয় না, বলে, আপনার বোন ভোলা ভালা আমার ভাই তোর ফুসলা বিয়া করছে? কোনো সন্দেহ? পুরোটাই সন্দেহ। পর পুরুষ যখন মাস্টার হইয়া বাড়ির মাইয়ারে পড়াইতে আইছিল, তখন আপনারা কই আসছিলেন? কি পড়ায় কেমনে পড়ায় দেখা কি আপনাকে দায়িত্ব না? তার চেয়ে বড় কথা, মাইয়ের তয় ভাগায় নাই, মাইয়া নিজে ভাইকে গেছে, হুমকি দিয়ে বিয়া করছে। কেমন পারিবারিক শিক্ষা? ম্যাডাম এসের দিল নরম, মাইয়া মানুষ দেখলে গইলা যায়, কিন্তু মাইয়া মাইছে কেন বলাইব? দোষ দিতে হলে দুইটারে দিবেন। একটারে সাধু সাজায় আরেকটার অসাধু সাজায়ও না। কথা ঠিকভাবে বলবেন। এটা গ্রাম নয়, শহর। যে বাড়িতে বসে আছেন সেই বাড়িটাও আমাদের। ভাইয়ের অপমান সহ্য হলো না নওশাদের। কঠোর স্বরে বলল, আমার ভাইয়ের সঙ্গে উঁচু গলায় কথা বললে আমি মেনে নেব না। নিজে থেকে সে আসেনি, আমার অনুমতি ছাড়া আপনারাই ডেকে এনেছেন, এবং পুরো শহরটাও আপনাদের একার নয়। কি বললে তুমি? বোন জামাই বলে শুধু ছাড় দিচ্ছিলাম এতদিন। তোমাদের কোনো যোগ্যতা আছে আমাদের সামনে বসে কথা বলার?
মারামারি করবি নাকি এখন? শান্ত হয়ে বস। শহরে 2 কাঠা জমির উপরে 2 তলা একটা বাড়ি কইরাই অনেক যোগ্যতলা মানুষ হয়ে গেছেন। চাষা ভুষা তো আর নই। নাজির অধরে হাসি রেখে বলল, অথচ আপনাকে যোগ্যতা সম্পূর্ণ বইয়ের পাতায় লেখা আছে। বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ, করেন তো সরকারি চাকরি, এক কথায় জনগণের কামলা। মাস শেষে যা মাইনে পান তার থেকে বেশি খরচ করেন, বাকি টাকা দুর্নীতির। তা দেশে আপনাকে কতটুকু অবদান আছে? আমগো যা জমি জমা টাকা পয়সা আছে তা আপনাকে 3 পুরুষের স্বপ্ন। টাকা পয়সার অহংকার দেখেন না, সৎ পথে রক্ত পানি করে ভাইরে লেখাপড়া শিখাইছে, শহরে পাঠাইছে। লেখাপড়া শেষ হলে হয় আপনাকে মতোই চাকরি করব, না করলে অবশ্য সমস্যা নাই। ব্যবসা আমি নিজে দাঁড় করাইছি, চাইলে হেনেই কামলা দিয়ে খাইতে পারবো। তাই বুঝছে কতক্ষণ? ফারুক চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর কথা কিছু মনে করো না। রাগের মাথায় কি না কি বলে ফেলেছে। মোদ্দা কথা এন তালুই, প্যাঁচ ঘোষ আমার পছন্দ না। আপনার মায়া কই, তারও ডাকেন, হ্যারে লইয়াই তো কথা হইতেছে। ও ছোট মানুষ, এখানে থেকে কি করবে? প্রেম বিয়া বুঝা আর বলে যাওয়া মাইয়া কখনো ছোট হইতে পারে না। বয়সের দিক দিয়ে ছোট হইলেও মানসিকতার দিক দিয়ে বড়, ডাকেন তারে। ফারুক সাহেব মেয়েকে ডাকলেন না, বরং এলেন মূল প্রসঙ্গে। যতদিন না চাকরি বাকরি হচ্ছে ততদিন তোমার ভাইকে বলেছিলাম আমার বাড়িতে থাকতে। একা মেয়েটাকে কিভাবে ছাড়ি বলো তো? কিন্তু তোমার ভাই লিলিকে নিয়ে আলাদা হয়ে গেল। কি একটা হতভাগ্যা, বাড়ি ভাড়া নিল। আমার মেয়ে তো এখানে থাকতে পারে না, তাই কিছু আসবাবপত্র পাঠিয়েছিলাম। কিন্তু তোমার ভাই এই সামান্য কারণে লিলিকে বকা করলো। মেয়েটা এসে কি কান্না! শেষে আমার বাড়িতে গিয়ে কথা বললেই মুখের উপর বলে দিল, আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান, ওকে আমি আর রাখবো না। এটা কি ঠিক? নশাদ চুপ করে শুনলো, যদিও কথাটায় সত্যটার উপস্থিতি রয়েছে আংশিক। নাজির 2 দিকে মাথা নাড়িয়ে বলল। একদম ঠিক না। ফারুক সাহেব সন্তুষ্ট হলেন, বললেন, এখন তুমি বলো কি করবে? আমাকে বংশ হলো উচ্চ বংশ, তালুই দাদা পর্দাদের আমল থেকেই আমাকে বংশের পোলার ঘর জামাই থাকে না, তাই আমি ওরে ভাড়া বাড়িতে থাকতে কইছিলাম। অদূরে সন্তুষ্টির ভাবটা মলিনতার নিচে চাপা পড়ল ফারুক সাহেবের। নাজির ভাইয়ের দিকে তাকে জিজ্ঞেস করল, ঘটনা কি? আসলে তুই তালাকের সিদ্ধান্ত নিছস? সামান্য ঝগড়া কথা কাটাকাটি প্রত্যেক সংসারই হয়, তার লাগে এসব কি সিদ্ধান্ত? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা আর সেই ঝগড়া শ্বশুরবাড়ির হস্তক্ষেপ দুটোই আলাদা বিষয়। আমি একটা মানুষ, আমার নিজস্ব পছন্দ আর সিদ্ধান্ত রয়েছে, কিন্তু কেউ তা বুঝতেই চাচ্ছে না। এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আলাদা হয়ে যাওয়ার পরেও নিজের মতো থাকতে পারছি না। যৌতুক নিতে রাজি না হওয়ায় ওনারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। লিলি পর্যন্ত সামান্য কিছু হলেই বাপের বাড়ি এসে নালিশ করে। তোমাদের সঙ্গে ওর আচরণ তো দেখেছই। প্রথম ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু মাই যদি মেয়েকে কাঠ পড়া দেয় তাহলে কিভাবে ঠিক হবে? আমি এসবে অতিষ্ঠ হয়ে গেছি। আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। এভাবে চলতে থাকলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব, নয়তো পড়ে যাব। নাজির বুঝতে পারল এটা যে সে সমস্যা নয়, বরং জটিল সমস্যা, যা আপাতত অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। নওশাদ হুটহাট রেগে যাওয়ার মতো ছেলেই নয়, সে নাজিরের বিপরীত স্বভাবের। নাজির আগুন হলে নওশাদ ঠান্ডা পানি, তাই ছেলেটাকে ঠান্ডা মাথায় নিরালয় বোঝাতে হবে। সে বলল, বিয়ার পর মাইয়া মাইশের অভিভাবক তার স্বামী। স্বামী যদি ভালো হয় তাহলে আমনেগো তো কথার বলার কিছু দেখি না। ভালো সংসারগুলো আমনেগো পাকনামির লাইগায় নষ্ট হয়। মাইয়ারা ডাকেন। রেবেকা লিলিকে নিয়ে এলেন। এসেই সর্বপ্রথম স্বামীর দিকে তাকালো লিলি, অথচ ছেলেটা মুখ তুলেও তাকালো না, এক পলক দেখলো না। লিলি একপাশে চুপচাপ বসলো। নাজির বলল, সোজা সাপটা কথা কই, তুমি কি কও? নশাদলাগ সংসার করবা? হ্যাঁ, সংসার করার জন্যই তো সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। তাহলে স্বামীর সম্মানের তোয়াক্কা সবার আগে করতে হইব। তোমার বাপ ভাই কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবো না। শ্বশুরবাড়ির সবার লগে মিলমিশ করে চলতে হইব, গ্যারামিকে সংসার করতে হইব। রাজি? ভাববার জন্য সময় নিল লিলি, তবে উত্তর দিল না। নওশাদ উঠে দাঁড়ালো, ট্রেনে তুললো, ভাইকেও বলল, আর কথা বাড়িয়ে লাভ নেই। এরা কখনো শোধরানোর নয়। আমি থেকেছি তাই জানি। তুমি যা বলবে এবার থেকে আমি তাই শুনবো ভাই। তবুও তুমি আর আমায় জোর করো না। এমন চলতে থাকলে আমি পাগল হয়ে যাব।
আমি আর পারছি না। ঝোঁকের মাথায় একটা ভুল করে ফেলেছি, এবার তা শুধরানোর পালা। নওশাদ আর দাঁড়ালোই না সেখানে, দ্রুত হেঁটে চলে গেল। নাজির দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে বলল, আজ তবে আসি। সংসার কখন এক পক্ষের চেষ্টা তৈরি হয় না, দুই পক্ষেরই চেষ্টা লাগে। মায়েরে বুঝান, আমি না আমার ভাইরে বুঝামো। তারপর সেও ছোট ভাইয়ের পিছু পিছু বেরিয়ে এলো বাড়ি থেকে। রাস্তায় নেমে বুক ভরে শ্বাস নিল। এখন একটু স্বস্তি লাগছে। এইসব বড় বড় ইট পাথরের বাড়ি আর ভালো লাগে না। দূরের কোনো মসজিদে মাগরিবে আজান দিয়েছে। পথের ধারে চং দোকান জ্বলে উঠতে লাগলো আলো। দুই ভাই পাশাপাশি হাঁটছে, দুজনের মধ্যে চলছে তুমুল নীরবতা। সেই নীরবতা ভেঙে নওশাদ বলল, তোমার রাগ হচ্ছে না ভাই? কিছু জিজ্ঞেস করবে না? রাগ হইব কেন? তবে আমি গমু হঠাৎ সিদ্ধান্ত নিস না। ঠান্ডা মাথায় ভাবে চিন্তে সিদ্ধান্ত নে। ভাঙা খুব সহজ হইলেও গড়াও খুব কঠিন। তুমি তো দেখলেই তাদের আচরণ। আমি শেষ হয়ে যাব ভাই। তোমার অবাধ্য হওয়ার ফল যে এভাবে পাবো বুঝতেই পারিনি। কোনো ফলটল না, শুরুতে মেরুদণ্ড সোজা রাখা উচিত আছিল। যাই হোক, আপোষে কথা কইস, যদি রাজি থাকে তাহলে ঠিক করে নিস। আর রাজি না হলে? নিজের সিদ্ধান্তে অটল থাকিস। কারো লাগে কারো জীবন থাইমা থাকে না। মানুষ ভাঙে, গড়ে, ঠকে, আবার বিশ্বাস করে। এটাই নিয়ম। জীবন আগায় যাওয়াই বুদ্ধিমানের কাম। নওশাদ মাথা নুয়ে নিল, হাঁটতে লাগলো উদ্দেশ্যহীন পথে। নাজির বলল, তোর পরীক্ষা টরীক্ষা আছে? লেখাপড়া শেষ হতে কতদিন? ফাইনাল পরীক্ষা তো গত সপ্তাহে শেষ হয়েছে। এত তাড়াতাড়ি? আমি তো ভাবলাম আরো 1 বছর লাগবে হয়তো। রেজাল্ট বেরোতে একটু সময় লাগবে। চল বাড়ির জায়গা, রাইতে ট্রেন পাওয়া যাইব? 10টায় একটা আছে। ক্ষুধা লাগছে। শুনছি ঢাকার বিরিয়ানি নাকি অনেক জনপ্রিয়। আয়, দুই ভাই মিল্লা খাইয়ে আসে, এরপরে মার্কেট যাইতে হইব। তোর ভাবির লাইগা কিছু কেনাকাটা করবো। এই ভূমি অফিসে কোন দিক রে? রাইতে খোলা থাকে? যাওয়া প্রয়োজন। শহরে আবার কবে না কবে আইমু। ভূমি অফিসে গিয়ে তুমি কি করবে? কাম আছে, গেলেই দেখতে পারবি। ভাবিকে বাড়িতে একা রেখে এসেছো? না, বাপের বাড়ি খাইছে। সাসি ভাবির সুযোগ পাইলে কথাও নাই, বেশি কাম করায়। আবুজ মাইয়া নাও করতে পারে না। তাহলে আজ রাতটা বরং এখানেই থেকে যাও। কাল না হয় প্রয়োজনীয় কাজ শেষ করে ফিরবে। থাক অবশ্য যায়। তা বিরিয়ানির দোকান কই? নিয়ে চল। শহরের পেঁয়াজগোছ রাস্তা আমি চিনি না। নওশাদ মৃদু হাসলো। বড় ভাইকে নিয়ে উঠে পড়লো একটি বাসে। বহুদিন পর দুই ভাইয়ের মধ্যে খোঁজ গল্প হলো, প্রাণ করে হাসাহাসি হলো। হলো কত শত গোপন কথা। কে বলবে এই দুই ভাইয়ের সম্পর্ক এত সুন্দর হয়? সন্ধ্যার আলো জ্বলে উঠেছে বাড়িতে। দিলারা পারুল মিলে বানাচ্ছে পুলি পিঠা আর দুধ চিতই। ঘর থেকে ভেসে আসছে সুজাতার স্বর থেকে ঝরা। সিফাত উঠানে দৌড়াচ্ছে। কিছুক্ষণ আগে শ্বশুরবাড়ি থেকে ফাহমিদাও এসেছে বেড়াতে। কয়েকদিন এখানেই থাকবে। তারা সবাই মিলে বারান্দায় বসে বসে গল্প করছে। মিষ্টি ভোতা মুখে বসে আছে চুলার ধারে মায়ের কাছে। বিকেলের দিকে নাক ফুরিয়েছে সে। দাদিকে বলতেই দিলারা বেগম নিজেই ফুরিয়ে দিয়েছেন। ফর্সা নাকটা লাল চুকচুকি হয়ে আছে, জমাট বেঁধেছে রক্ত। আপাতত সেখানে রঙিন সুতো লাগিয়ে রাখা হয়েছে। ক্ষত শুকালে পরানো হবে নাকফুল। পারুল রুটির মতো করে খামি বেলতে বেলতে কঠিন স্বরে বলেন, সবাই গাল গপ্প করতাছে আর তুই চুলার তাপে আইয়া বইয়া রইছস কেন? যা আনতে। না, পিঠা বানানো শিখবো। তোমাদের জামাইকে বানিয়ে খাওয়াতে হবে না? সৈয়দুন্নেসা উঠোনে একটি চেয়ারে বসে আছেন। আকবর মিয়া লাঠি হাতে হাঁটাহাঁটি করছেন। বহুদিন পর বাড়িটা আবারও ভরে উঠেছে। বৃদ্ধা প্রশান্ত কঞ্চি বলেন, এই তো আমার নাতনির বোঝ হয়েছে। শিখাও বউ শিখাও, ভবিষ্যতে কাজে লাগবে। হ, চাচি শাশুড়ির সংসারে খাইটটা মরবো। হাত দেখলেই বোঝা যায় কত কাম যে করায়। উনি বলেছেন কাজকর্ম শেখা হলে আমায় আলাদা রান্নাঘর তৈরি করে দেবেন। তাছাড়া একটা সংসারে কি আর সবাই ভালো হয়? নাজির কই? ওরে আইতে কইতি, কাছে থাইকা কাছে অথচ আইয়ে না একটু। আকবর মিয়া বললেন। মিশ্রিও মায়ের দেখা দেখি রুটিতে আকৃতি দিয়ে নারকেল আর গুড়ের তৈরি পুর ভরতে লাগলো ভেতরে। হেসে দিল উত্তর, উনি বাড়িতে থাকলে তো আসবে। কই গেছে আবার? ঢাকা। কড়াই থেকে সদ্য নামানো গরম পিঠা ফু দিয়ে খেতে খেতে সুজন বলল, 2 দিন পর পরে তো শহরে যাওয়া লাগে কেন? সুবিধার লাগে না। জামাইরে টাইট দিয়ে রাখবি। সাহেব গো আমার এমনিতেই ভাল লাগে না। তার উপর কয়দিন ধইরা
ওর হাব ভাব আচরণও বদলায়া গেছে দেখলাম। আবার কি বেয়াদবি করছে? বিয়াদবি করলেও মানা যেত, কিন্তু সমস্যা হইল কোনো বিয়াদবিও করে নাই। সেই দিন দেখি গাড়ির জন্য চায়ের দোকানে বহা, ডাকতেই সুন্দর কইরা জবাব দিল। কি অবাক কাণ্ড! লোকটা ভালো ব্যবহার করছে, তাও তোমাদের ভালো লাগছে না? হঠাৎ কইরা যদি বিয়াদবি করে ছাইরা দিয়া মিষ্টি কথা কয়, তাহলে কেমনে ভাল লাগবো? আগে ঘরে মিস্ত্রি আসিল না তাই বিয়াদবি করছে, এখন ঘরে মিস্ত্রি আছে তাই বেশি বেশি মিস্ত্রি খায়া মিষ্টি কথা কয়। পলি, জেসমিন, রুহুল একসঙ্গে হেসে উঠল। মিষ্টির চোখ রাঙে তাদের দিকে তাকালো। খোলা আকাশের নিচে চুলা হাওয়ায় বারান্দায় বসা সবাইকে দেখা যাচ্ছে। বয়সে বড় হওয়ায় পরেও কোথায় কি বলতে হয় তা এখনো এই ফাহমিদা শেখেনি। লজ্জা লাগছে মিশ্রের। আকবর মিয়াও জিজ্ঞেস করলেন, ঢাকা গেছে কেন রে? মিছিরি কিছু কইছে? ফিরবো কবে? শহর থেকে চিঠি এসেছিল, তাই ওনার ভাইয়ের কাছে গেছে। বলেছে ফিরে এসে আমায় নিয়ে যাবে। আর 2 দিন আগে গিয়েছিল জেলা শহরে ব্যবসায়িক কিছু কাজে। ওর আবার ব্যবসায়িক কাজ কিসের? আজাইরা রুহুল বলল কথাটা। আগে লোকটাকে নিয়ে কিছু বলে মিশ্রি কিছু যায় আসতো না, তবে এবার রাগ হলো, মুখের উপরই জবাব দিল, উনি মোটেও আজাইরা নয়, বরং তোমাদের থেকেও ব্যস্ত, যা করে নিজ পরিশ্রমে করে। বড় ভাইয়ের লগে এই কেমন দাঁড়ার কথাবার্তা? তো বড় ভাই ছোট বোনের স্বামীকে নিয়ে যখন বলে, বিয়ের আগে ঠিকই কাইন্দা বাসাইতেছিল, বিয়ে করব না বইলা ভাই বোনে পলাইতেছিল পর্যন্ত। অথচ সেই সেমরি এখন জামাইয়ের নামে কিছু শুনলেই স্যাত কইরা উঠতেছে। নাজির শাহ কি জাদু করছে আমাকে বইন্ডারে? পিরেতের জাদু করছে। বাকিরা শব্দ করে হেসে দিল। মিশ্রি ফুঁসে উঠল। বসা থেকে উঠে তাদের পাশ কাটিয়ে ঘরে যেতেই বলল, তোমাদের সঙ্গে আরই কথাই বলবো না আমি। সৌদিনেসা নাতিদের থমকালেন। আকবর মিয়া বললেন, দিলি তো মাইয়ারে লাগাইয়া, দেখিস আজ রাতে খাইবই না। সংসারে মাইয়া মন লাগতেছে না, জামাইরে সহ্য করতে পারতো না, এমন একটু কথা বললেও রাইকা যায়। ভুল মাইসের লগে নাতিন বিয়া দেয় নাই, কি যে কও। কথাটা বলে তিনি মাসুমের দিকে তাকালেন। দাদার চাহনি দেখে মাসুম বসা থেকে উঠে চলে গেল ঘরে। মিষ্টি ঘর থেকে বের হলো সন্ধ্যার পর। বাবা ডাকাডাকিতে জম্পেশ গল্প করতে করতে পিঠা আর রাতের খাওয়া শেষ হলো। দুধ চিতই পিঠা খাওয়া হবে সকালে। সব ভাই বোনেরা একসঙ্গে হওয়ায় রাতে ঘুমাতে যেতে দেরি হলো। শেষ সাথে ফাহমিদা মিষ্টির সঙ্গে মিষ্টির ঘরে ঘুমালো। রাতের পর ভোর এলো জলদি। প্রকৃতি আজ কেমন যেন ঝিমিয়ে আছে। জ্বলন্ত চুলার আগুন থেকেও ধোঁয়া নিঃসৃত হয়, ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছেলেমেয়েরা আমপাড়া হাতে মক্তব্য থেকে ফিরছে বাড়ি। তাদের কোলাহল ভেদ করে আচমকায় মসজিদের মাইকে আওয়াজ হলো। খানিক বাদে ভেসে এলো ইমামের দুঃখ ভারাক্রান্ত স্বর। একটি শোক সংবাদ। বনখড়িয়া গ্রাম নিবাসী পশ্চিম পাড়ার মরহুম ফতে আলী শাহর পুত্র সুবহান আলী শাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকাশে ধূসর মেঘের ভেসে বেড়াচ্ছে, চারিপাশে বইছে মৃদু হাওয়া। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এসেই মমিনুল শাহর ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু হাতে নাজিরের ভিটের দিকে ছুটলেন কলিমের মা। আজ তার মন মেজাজ বিশেষ ভালো নেই। দাঁতে দাঁত পিষে খিটখিটে মেজাজে উদ্ধার করছেন কারো বংশকুল। উঠানে দাঁড়িয়ে রোজকারের মতো হাসিদের খাবার দিতে দিতে কৌতূহল নিয়ে মর্জিনা জিজ্ঞেস করলেন, মা তা এত গরম কেন? কলিমের মা, তোরা আবার সাত সকালে কি হয়েছে? নারকেল কাঠের ঝাড়ুটা চৌকির নিচে আর ঢুকালেন না মহিলা। কাজী ভীষণ ফাঁকিবাজ কি না, কপাল কুচকে গত রাতে গজরাতেই বলেন, ঝন্টুর বউটা আসতো একটা ডাইনি, কাইল আমারে দিয়া নামার ক্ষেত থাইকা চাইর পাতি কালা মাডি আনাইয়াও টাহা দেয় নাই। আমি কি আজাইরা মানুষ? গায়ে গতরে কাম কইরা খাই। ভেইন্না কালে গিয়া টাহা চাইতেই কয় চায়ের পাতি ঠিক মতো ভরছিল। কত বড় খবিস মহিলা কন তো। আগে তেহা লইতে পারলি না? আমি কি জানি নাকি হে যে এমন করব। কথা বলতে বলতে এবার সুবহান আলী শাহর ঘরে প্রবেশ করলেন কলিমের মা। গতকাল দুপুর থেকে এই ঘরে পা রাখেননি তিনি।
তাই যেন কেমন বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। ময়লাগুলো বারান্দায় বের করে ঘরের জানলা কপাট খুলে বিছানায় পড়ে থাকা মানুষটার দিকে তাকাতে সূর্যরা কেমন যেন কুঁচকে গেল। অন্যান্য দিন লোকটার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঘন চলে, ওঠানামা করে মেয়েধীন পেট। তবে আজ তার কিছুই যেন হচ্ছে না। সন্দেহ নিয়ে এগিয়ে গেলেন কলিমের মা, বাম হাতের আঙ্গুল রাখলেন নাকের কাছে। মুহূর্তে চমকে উঠলেন যেন, হাতে ঝাড়ু ছুঁড়ে ফেলে দৌড়ালেন বাইরে, চিৎকার করে বললেন, ভাবি গো, সুভান ভাইয়ে দেখি নড়ে চড়ে না, মইরা গেছে নাকি? মর্জিনা চোখ মুখ কুচকে নিয়ে বললেন, এইসব কি কথা? কাল দুপুরে হাইনজায় আমি খাওন খাই আইছি, রাইতে আমগো নাজমুলের ঘরে লাইট জ্বালাইয়া তালা দিয়ে আইছে। আমনে দেখিয়া যান ভাবি। ভাতের চাল ধুতে কলপার যাচ্ছিলেন মর্জিনা। কথাটা শুনে মাঝপথে থেকে ফিরে এলেন। তার পিছু পিছু নিম গাছে জাল দিয়ে মেসওয়াক করতে থাকা জাহিদ এলো। প্রথমে চাচার নাকে বুকে হাত রেখে পরে হাতে শিরা পরীক্ষা করলো। বিস্ময় ভরা চোখে মায়ের দিকে তাকিয়ে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, সাসার নাই আম্মা। মর্জিনা অবাক হলেন, প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে রইলেন বেশ কিছুক্ষণ। একসময় সজাগ হয়ে উঠল বাড়ির সকলে। মৃত্যু সংবাদ শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে চারিদিকে নেমে এলো নিস্তব্ধতা। ফরিদা সিঁড়িতে বসে মুখে আঁচল গুজে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন। পিতার আদেশে জাহিদ ছুটে গেল মসজিদে, জানিয়ে এলো এই মর্মান্তিক সংবাদ। ধীরে ধীরে বেলা বাড়তে লাগলো। গ্রামে কেউ মারা গেলে তার মৃত্যু সংবাদ বাতাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। সুবহান আলী শাহর ক্ষেত্রেও তাই হলো। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে এসেছে। ভিড় জমালো শাহবাড়ির আঙিনায়। বারান্দায় একটি মাদুরে শুয়ে রাখা প্রাণহীন নিথর দেহখানার দিকে তাকিয়ে কেউ বা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আহারে, এত বছর ধইরা কত কষ্ট ডায়েট না করেছে বেড়াই, সে কষ্ট থাইকে আল্লাহর তারে আজ মুক্তি দিল। জন্ম মৃত্যু শব্দ দুটো একে অপরকে যেন আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে রেখেছে। জন্ম মানেই মৃত্যু নামক পথের দিকে এগিয়ে যাওয়া অনিবার্য এক যাত্রা। যেই যাত্রা পথে কেউ স্রষ্টার ভয়ে বেছে নেয় সততার পথ, আবার কেউ বা স্রষ্টাকে ভুলে লোভ আর ক্ষমতার মোহে পড়ে হয়ে ওঠে নির্মম নিষ্ঠুর অমানুষ। উঠানের একপাশে মৃতদেহের গোসলের ব্যবস্থা করা হচ্ছে। ছেলেরা গিয়েছে বড়ি পাতা আর শেষ বাজার করে আনতে। চুলায় ফুটছে পাতিল ভরা পানি। মুমিনুল শাহ মর্মাহত হয়ে বসে আছেন ভাইয়ের লাশের পাশে। লোকজন মাঝে মধ্যে তাদের এসে সান্ত্বনাও দিয়ে যাচ্ছে। নাজির এখনো ফেরেনি। বাবার মৃত্যু সংবাদটা হয়তোবা পৌঁছায়নি তার কান অবধি। মসজিদের মাইকে এমন একটি ঘোষণা শুনে নাতিকে নিয়ে লাঠিতে ভর করে আকবর মিয়া এসে পৌঁছেছেন শাহবাড়ির দোরগোড়ায়। বুড়োকে দেখেই সঙ্গে সঙ্গে আমিরুল শাহ গর্জে উঠলেন, আয়সা পড়ছে আমার আব্বার খুনি, আমার ভাইডার শেষ পরিণতি দেখা মজা লইতে আইয়া পড়ছে। হেরা না থাকলে আজ আমার ভাইডারও সুন্দর একটা জীবন হইতো, শান্তির মরণ হইতো, কিন্তু তারা দিল না। পাগলের মতো বিলাপ করতে লাগলেন তিনি, অথচ চোখে মুখে নেই কোনো দুঃখ বা অনুশোচনার ছাপ। আকবর মিয়া মানুষের চোখ মুখ দেখে ভেতরকার মনোভাব বুঝতে পারেন। তাই ওই লোক দেখানো মায়া কান্না, তার হাপিতেশ করতে থাকা লোকটার চোখ যে আনন্দ জলজল করছে তা খুব ভালো করেই বুঝে গেলেন তিনি। ফাঁকা স্থানে মশারি টানে মৃতদেহ গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেদিকে পা বাড়াতেই মুমিনুল শাহ বাধা দিয়ে বললেন, ভিতরে আওয়ার দুঃসাহস করবেন না, যান এখান থেকে ভাগেন। তাদের পিছু পিছু রুহুল আর সুজন এসেছে একা এমন একটি বাড়িতে। বৃদ্ধ দাদাকে তো আর তারা ছেড়ে দিতে পারে না। আকবর মিয়া এদের সাথে আর তর্কে জড়ালেন না। মৃত্যু সংবাদ শুনে তিনি বিমূঢ় হয়ে আছেন। শরীরটা কেমন করে যেন কাঁপছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। একে এদের দুই ভাইকে সূক্ষ্মভাবে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলেন তিনি। মিস্ত্রি গিয়ে ঘর থেকে এনে দিলেন চেয়ার। প্রথমে তিনি বসলেন না, এগিয়ে গেলেন লাশের দিকে। পুনরায় বাধা দিলেন আমিরুল শাহ, আমাগো ভাইয়ের লাশ দেখতে আমনেরে দিমু না, জানেনতে লগে আমনে গো মাইয়াও লইয়া যান, ওর এই বাড়িতে কোনো জায়গা নাই। উপস্থিত মানুষেরা সব যেসব দেখছে একে অপরের সাথে ফিসফিস করেও করছে। সুযোগ ধমকালো, বাড়ি কি আমনে গো একলা? নাজির কই জানে হয়?
প্রশ্নের কোনো উত্তর দিলেন না আমিরুল শাহ, বরং মাস্টার বাড়ির মানুষগুলোকে তাড়াতে মরিয়া হয়ে উঠলেন। আকবর মিয়া দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গিয়ে চুপচাপ বসে রইলেন। বেলা বাড়ল, মানুষের সংখ্যাও বাড়ল। কত রকমের আত্মীয় স্বজন যে এসে পৌঁছে গেল। বাঙালির বেশ কিছু খারাপ স্বভাবের মধ্যে অন্যতম এক স্বভাব হচ্ছে মনুষ্যত্বের অভাব। কোথাও কেউ আহত হলে, মারা গেলে তারা অযথায় গিয়ে সেখানে ভিড় জমায়, যেন কারো ক্ষতি হয়নি, বরং মনোরঞ্জক মেলা বসেছে। একসময় সান্ত্বনা দেওয়ার বদলে তারাই বের করে মানুষটির দোষ ত্রুটি সেখান থেকে মন নেয়। বাড়িতে কি হয়েছে না হয়েছে সহজগতের সব ধরনের সমালোচনা আর কুটিলতায়। নাজিরা নওশাদ গ্রামে এসে পৌঁছালো জোহরের ওয়াক্তের কিছুক্ষণ আগে। গাড়ি থেকে নামতে না নামতেই পিতার মৃত্যুর সংবাদ তার কান পর্যন্ত পৌঁছেও গেল। নাজির কয়েক মুহূর্তের জন্য ভাগরুদ্ধ হয়ে গেল। হুঁশ ফিরতেই দিগাদিগ হারিয়ে সেখান থেকে ছুটে দৌড়ে এলো বাড়ি পর্যন্ত। এটুকু দৌড়ে সে হাঁপিয়ে গেছে, বুকে এসে আটকে গেছে নিঃশ্বাস। মাছের মতন ভিড় জমিয়ে রাখা লোকগুলোকে ঠেলে ঠেলে ভেতরে প্রবেশ করতেই বুকটা থক করে উঠল। ঘোলাটে হয়ে এলো আখি যুগল। ততক্ষণে মৃতদেহের গোসল শেষে গায়ে জড়ানো হয়েছে কাপড়ের কাপড়, মসজিদ থেকে আনানো হয়েছে খাচিয়া। নাজিরের মাথা কাজ করছে না। এক প্রকার ছুটতে এসে বসলো বাবার শিয়রে। ফেরার পথে বাবার জন্য বেশ কয়েকটা লুঙ্গি আর ফতুয়া কিনে এনেছিল মুরগি আর মিষ্টান্ন। বাবা খেতে খুব পছন্দ করে না। এখন কি হবে সেসবের? সারাক্ষণ অনর্গল কথা বলতে থাকা ছেলেটার মুখ দিয়ে আজ শব্দ বের হতে চায় না। হাত কাঁপছে, বুক কাঁপছে। অন্যান্য দিনের তুলনায় আজ বাবাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। একেবারে নওশাদের মতো ধপধপে ফর্সা, স্নিগ্ধ মুখ। ছোটবেলা নাজিরও তো এমন ফর্সা ছিল। তারপর সে বুঝতে শিখলো, বেঁচে থাকা লড়াইয়ে অংশগ্রহণ করে রোদে খাটতে লাগলো। অর্থের পেছনে পুড়িয়ে ফেললো ত্বকের উজ্জ্বলতা। পিতার অধরে হাসিটা দেখে নাজির ভীষণ অবাক হলো। চোখে সুরমা দেওয়া হাসিটা একটু বেশিই ধরা দিয়েছে। কুপিত হাতটা উঠিয়ে রাখলো সে ভেজা চুলে। ধীরে ধীরে তা নেমে এলো গাল পর্যন্ত। কোমল অথচ বিষাদগ্রস্ত কঞ্চে বলল, আব্বা, ও আব্বা, আব্বা, এই দেখো আমি আয়া পড়ছি আব্বা। এই প্রথম তার ডাকে বাবা সাড়া দিল না। চোখ খুলে তাকে বাচ্চাদের মতো হেসে উঠল না। বাবার এই নির্লিপ্ততা দেখে নাজিরের অভিমান হয়। ফিরতে দেরি হওয়ারই কি বাবা রাগ করেছে তার উপর? অস্থির হয়ে শরীর ঝাঁকায়। আব্বা ওঠো না, ও আব্বা। নওশাদ খাটিয়ার কাছে দাঁড়িয়ে আছে। কঠোর বড় ভাইয়ের অস্থিরতা, পাগলামি দেখে বুক ভার হয়ে আসছে তার। জীবনে এই প্রথম বাবার জন্য কষ্ট হচ্ছে। নামমাত্র বাবাটাও তাদের আর নেই। আজ থেকে তার অনাথ, পুরোপুরিভাবে অনাথ। সামুয়েল এসে চাচা তো ভাইকে জানতে লাগলো, মাত্র লাশটা গোসল করানো হয়েছে, এমনে ধরিস না, এত দূর থাইকে আইসোস, ময়লা লাগবো। লাশ? তার বাবা লাশ? শব্দটা শুনে সামিউলের দিকে চট করে মাথা তুলে তাকালো নাচের। চোখ দুটো লাল হয়ে আছে। টোক্কা দিলেই যেন কঠোর পুরুষের গাল বেয়ে গড়িয়ে পড়বে রক্ত। সামিউল খানিকটা ইতস্তত করে দূরে সরে গেল। আমিরুল শাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এমনিতেই জীবনের অনেক কষ্ট করছে তোর বাপে, তারে আর কষ্ট দিস না বাপ। মরছে সেই রাইতে অসুখ্যা মানুষ, তাই শরীরে পচন ধরব। যা দুই ভাইয়ের গোসল কইরা আয়, নামাজের পর হের জানাজা। নাজির একবার চাচাকে দেখে চোখ ঘুরিয়ে উপস্থিত সকলকে দেখে বলল, শুধু দেখে না, খাটিয়ায় নিথর পড়ে থাকা লোকটার জন্য কারোর চোখে একটু অশ্রু। এই বিশাল দুনিয়ায় নাজির ছাড়া ওই লোকটার জন্য একটু কষ্ট পাওয়ার মতন একটা মানুষও দেখে না। সবার মধ্যে শুধু আফসোস, যেন বেঁচে থেকে তিনি মহা ভুল করে ফেলেছেন। সবার ভাষ্য মতে আরও আগেই তো মরে যাওয়া উচিত ছিল, কিন্তু বাঁচা মরা কি আর মানুষের হাতে থাকে? ভাগ্য, ভবিষ্যৎ, জন্ম, মৃত্যু সবই তো লিখেছেন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। ক্লান্ত শরীরটা অতি কষ্টে ঘরে টেনে নিয়ে যায় সে। পোশাক বদলে করে আসে গোসল, সাদা পাজামা, পাঞ্জাবি, গায়ে জড়ি আতর মেখে তৈরি হয়। উঠানে পা ফেলার মতো জায়গা নেই। এত মানুষ কোথায় ছিল এত বছর, এতগুলো বছর? তখন তো একবারও দেখতে আসেনি সুবহান আলী শাহ কেমন আছেন। অথচ মৃতের আশেপাশে আজ তাদের কত অভিনয় আর আহাজারি। তবে কি মানুষ
মরলেই তার কদর বাড়ে। নওশাদ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে খাটিয়ার পাশে। ঘর থেকে নাজির বেরিয়ে আসতে আমিরুল শাহ মমিনুল শাহ তাদের তাড়া দিলেন। আয় আয়, জোহরের নামাজ শুরু হয়ে যাইব। আপনারা খাটিয়ার পায়ে ধরেন না। নাজিরের কথায় থেমে দাঁড়ালেন দুই ভাই। মমিনুল শাহ বললেন, ধর্ম না মানে? তাইলে নিবি কেমনে? আমরা দুই ভাই আছি না, সোবহান আলী শাহর পোলা। বাকি দুইটা কেডাই ধরব? তোরা পোলা হইলে আমরা তার ভাই, আপন মায়ের পেটের ভাই। ভাই, এই পরিচয় আর দিয়েন না, আল্লাহ গোসা করব। শেষ মুহূর্তে আমি চাই না অমানুষকে সোয়াই আমার আব্বার আত্মা কষ্ট পাক। হতভম্ব হয়ে গেলেন দুই ভাই। আলাদা যা বলার এই ছেলে বলে, কিন্তু আজ কিনা এতগুলো মানুষের সামনে এমন কথা। মমিনুল শাহ ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, মুখ সামলাইয়া কথা কও নাজির, আমরা অমানুষ? তো কি মানুষ? অযথা কথা বলেন না, আগে আগে হাঁটেন। তারা আর এগোলোই না সামনে। খাটিয়ার সামনে দুই পায়া ধরল নাজির, নওশাদ, আর পেছনে দুটো ধরল মিল্টন লতিফ। চাচাতো ভাইদেরও ধরতে নিষেধ করে দেওয়া হলো, অথচ সে নিষেধাজ্ঞা মানল না শুধু পারফেস। লতিফকে সরিয়ে দিয়ে সে এসে ধরল আমিরুল শাহ। মমিনুল শাহ চুপচাপ অপমানটা হজমি করে নিলেন। ধীরে ধীরে সবাই মসজিদের দিকে অগ্রসর হলেন। চিরদিনের জন্য শাহবাড়িকে বিদায় জানিয়ে সুবহান আলী শাহর নিথর দেহ নিয়ে যাওয়া হলো বিদ্যালয় প্রাঙ্গণে। মসজিদের পাশে বিশাল বিদ্যালয় মাঠটি অবস্থিত। আকবর মিয়া অনেক আগেই নাতিদের নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। গোসল করে তৈরি হয়ে বাড়ি থেকে সোজা মসজিদে এসে উপস্থিত হয়েছেন। তার চারিদিকে তার দুই পুত্র আর নাতিরা দাঁড়িয়ে আছে। সাথে এসেছে সিফাতও। দাঁড়িয়ে আছে চাচা মাসুমের হাত ধরে। নাজির নওশাদকে দেখে বুড়ো এগিয়ে এলেন, কিন্তু তারা কেউই তার সাথে কথা বলল না। এড়িয়ে গিয়ে দাঁড়ালো দ্বিতীয় কাতারে। আকবর মিয়া মন খারাপ করলেন না, ছেলে দুটোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। নামাজ শেষে বিশাল মাঠটিতে রোদ মাথায় নিয়ে পড়ানো হলো জানাজা। পরিচিত অপরিচিত অনেকে এসে শেষবারের মতো মৃত মুখখানি দেখে গেলেন এক পলক। আকবর মিয়া এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কেঁদেই দিলেন। দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে বসে পড়লেন নিচে। কাসিম আলী এসে পেছন থেকে আগলে ধরলেন পিতাকে। পুনরায় কাফন ঠিক করে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হলো উত্তরপাড়ার পারিবারিক কবরস্থানে। এখানেই ফতে আলী শাহ আর তার স্ত্রী পাশাপাশি কবর। সুবহান আলী শাহর কবরটা খোঁড়া হয়েছে একেবারে পিতার কবরের বাম পাশের ফাঁকা স্থানে। কড়া রোদ থাকার পরেও কবরে পানি উঠেছে। মিল্টন দৌড়ে গিয়ে কলাগাছ কেচে আনলো, পাজামা হাঁটু পর্যন্ত উঠিয়ে সেই কলাগাছ নিয়ে নাজির নেমে পড়লো নিচে, ঠিকমতো বসিয়ে উঠে এলো উপরে। লাশটা বিছানো কলাগাছের উপরেই শোয়ানো হবে। আফাস উদ্দিন সেখানে দাঁড়িয়ে আছেন। জানাজা পড়ে এখানে এসেছেন। আমিরুল শাহ মমিনুল শাহের উদ্দেশ্যে বলেন, তোরা কবরে নামবি না ভাই গো, কথা ধরলে হইব। ছোট মানুষ ওরা, সদ্য বাপ হারাইছে, তাই মাথা ঠিক নাই। নিজেকেও মানছে কবরে নাইমা মাটি দিলে ভালো। মমিনুল শাহ কয়েক কদম পিছিয়ে গেলেন। একবার লোকমুখে শুনেছিলেন দূর গ্রামে মৃত বোনটিকে মাটি দিতে নেমে এক লোক নাকি ওখানেই আটকে পড়েছিলেন। তারপর অনেক চেষ্টা করেও আর তাকে বের করা হয়নি। কবরের মাটি তাকে টেনে নিয়েছিল নিজ গর্ভে। পরে জানা যায় সেই লোক বোনকে বঞ্চিত করে নিজে একাই আত্মসাৎ করেছিল পিতার সমস্ত সম্পদ। তাই ঝুঁকে নিলেন না তিনি। তাকে পিছিয়ে যেতে দেখে আমিরুল শাহ পিছিয়ে গিয়ে বললেন, বয়স বাড়ছে, মাজায় বিষ ওরাই দিক। নাজির নওশাদ পারভেজ মিল্টন মিলে লাশ কবরে নামালো। এই শেষ মুহূর্তে এসে চোখটা যেন জ্বলে উঠল নওশাদের। গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। নাজির তার কাঁধে হাত রাখলো। দোয়া পড়তে পড়তে মাটির নিচে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে চাপা দিয়ে উঠে এলো দুজনে। ধীরে ধীরে উপস্থিত জনসমুদ্রের ঢেউ কমতে কমতে একসময় মিলিয়েই গেল। আচমকা রোদ মিলিয়ে গিয়ে সূর্য ঢাকা পড়ল ধূসর মেঘের ছায়। পলিথিনের আস্তরণে ঢেকে দেওয়া হলো কাঁচা মাটির কবর। উপরে গেঁথে দেওয়া হলো কাঁচা খেজুর গাছের চাল। নাজির ওখানেই বসে রইল। বুকের ভেতর কেউ বোধহয় ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। ভাইকে ছেড়ে নওশাদ গেল না, সেও বসে রইল পাশে।
এক সময় আস্তে করে বলল, আর কতক্ষণ বসে থাকবে? এবার বাড়ি চলো। আব্বা তো কথা কইতে পারে না। কবরে ফেরেশতারা প্রশ্ন করলে কেমন উত্তর দিব? আমাকে আব্বা তার অর্ধেক জীবন বিছানায় কাটাইছে, কোনো অন্যায় করে নাই। হ্যাঁ, আল্লাহ আযাব দিব না তো? বুঝদার পুরুষের মুখে এমন অবুঝ কথা শুনে দুর্বল হয়ে গেল নওশাদ। আকবর মিয়া ছেলে নাতিদের উদ্দেশ্যেই বললেন, যতই কঠোর হোক, বাপের বেলায় এই বলা দুর্বল। ছোটটারে আগলাই রাখার লাইগা নাজির আছে, নাজিরের লাইগা কেডাই আছে। আল্লাহ আছে আব্বা। আকবর মিয়া আর কিছু বললেন না, চুপচাপ হাঁটা ধরলেন বাড়ির পথে। তালিবের উদ্দেশ্যে বললেন, তোর বইন কই? বারত দিয়ে আয়, 2 দিনের স্বামীর পাশে তার থাকা উচিত। তালিব মাথা নাড়িয়ে আগে আগে হেঁচে গেল। শাহবাড়ির লোকগুলো যে দুর্ব্যবহার শুরু করেছে তখন ক্ষণে ক্ষণে তেড়ে যাচ্ছিল তাদের দিকে। তা দেখেই তো মিষ্টিকে ওখানে রেখে আসার সাহস পায়নি ভাইয়েরা, তাই আসার পথে রেখে এসেছিল বাড়িতে। সামিউল, নাজবুল, শাহরিয়ার জোর করে টেনে টুনে বাড়িতে নিয়ে গেল নাজিরকে। কণ্ঠস্বর দুর্বল হলেও সেটা শরীর কি জোর, কিছুতেই যেতে চাচ্ছিল না। আশেপাশের বাড়ি থেকে সবার জন্য খাবার দিয়ে গিয়েছে। গ্রামে কুসংস্কারের তো অভাব নেই, তারই মধ্যে অন্যতম হচ্ছে বাড়িতে কেউ মারা গেলে প্রথমে 4 দিন পর্যন্ত চুলে আগুন ধরানো নিষেধ। তাই এই কয়দিন প্রতিবেশীরাই দিয়ে যাবে খাবার। নাজির বাড়িতে এসে দেখলো চাচাদের ঘরে উৎসব লেগেছে, সবাই খেতে বসেছে একসঙ্গে। সামিউল 2 ভাইকে ডাকলো, আমায় ভাত বাড়ছে, আয় খাইয়া যা, সারাদিন না খাওয়া। নাজির সেদিকে গেলই না। সদ্য পিতা হারানো শোকের মধ্যে তার গলা থেকে যদি খাবার নামবে না। ছোট্ট ভাইয়ের উদ্দেশ্যে বলল, যা খাই আয়, রাবণের গোষ্ঠীর লাগে পরে আর ভাগে পাবি না। খাইয়ে দেয়, ঘরে গিয়ে ঘুমায় পর। ভাই তুমি? যা তো। ধমকে কাচুমাচু হয়ে গেল নওশাদ। তারও মন ভালো নেই। বাবার সঙ্গে কথা না বললেও সে কি বাবাকে ভালোবাসে না? অবশ্যই বাসে, হয়তো নাজিরের মতো তো গভীর নয়, তবে কমও তো নয়, তাই না? নাজির সোজা প্রবেশ করলো বাবার ঘরে। বুকটা খা খা করে উঠল। মানুষটা মরতে না মরতে তার সকল চিহ্ন নষ্ট করে দেওয়ার জন্য বাড়ির বাকি মানুষগুলো যেন উতলা হয়ে উঠেছে। চৌকির, বিছানার চাদর, বালিশের কাভার বদলে দেওয়া হয়েছে। মেঝে কালো মাটির প্রলেপ দিয়ে লেপে দেওয়া হয়েছে। বাবা বাবা গন্ধটা আর চারিদিকে নেই, তার বদলে ঘুরছে ফিরছে আগরবাতির গন্ধ। নাজির আর সেখানে দাঁড়ালো না, চলে এলো নিজের ঘরে। তাকে দেখে মিষ্টি উঠে দাঁড়ালো। সে ফেরার আগেই তালিব তাকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। পরনের পোশাক বদলে বিছানায় বসলো নাচের। বুকটা ভার কিছুতেই নামছে না। চোখ জোড়া যেন সে কখন থেকে ধরে জ্বলছে। মাথা ব্যথায় রক্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম। মিশ্রি এগিয়ে এসে স্বামীর মাথায় হাত রাখলো, বুঝদারের মতোই বলল, দাদাজান বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু মানে এই নোংরা দুনিয়া থেকে, পাপ থেকে মুক্তি। কষ্ট না পেয়ে আমাদের উচিত ওনার জন্য দোয়া করা। নাজির চোখ তুলে মেয়েটির দিকে এক পলক তাকালো। এভাবে কখনো কেউ তার মাথায় হাত রাখেনি, আশ্বাস দিয়ে কথা বলেনি। এত সব সুন্দর কথা। আসার পথে দাদা মিস্ত্রিকে আলাদা ডেকে নিয়ে বুঝিয়ে বলেছেন, সে ছাড়া স্বামীর আর নিজের মানুষ বলতে আছে নাকি কেউ? নরম নরম হাত দুটো দিয়ে শক্তপোক্ত পেঁচানো দেহ জড়িয়ে ধরে মাথায় থুতনির ছোঁয়ায় মেশরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে। কিন্তু নাজির কাঁদলো না। অচেনা পরিবেশে গত রাতে তার ভালো ঘুম হয়নি, আর সারাদিনও ঘুম হয়নি। তার মধ্যে এমন একটি শোকের ছায়া। সে বিছানায় শুয়ে পড়ল। মিষ্টিও পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সবসময় আড়াল করতে নেই, মাঝে মধ্যে কাঁদতে হয়। চোখ থেকে অশ্রু ঝরে পড়ার সুযোগ দিতে হয়, কাঁদলে বুক হালকা হয়। এভাবে সারা বিকেল কেটে রাত হলো। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। টিনের চালে গড়িয়ে পড়া বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল নাজিরের। উঠে বসলো সে। অন্ধকারে আলো দেওয়া হয়নি। পাশেই ঘুমে বুধ হয়ে আছে কিশোরী বউ। নাজির হারকেন জ্বালিয়ে টেবিলে রাখলো। আচমকা মনে পড়লো বাবার কথা। সেই দুপুরে অত দূরে মাটির নিচে বাবাকে শুইয়ে রেখে এসেছে, তার মধ্যে বৃষ্টি। বাবা থাকবে কি করে? ছাতা আর টর্চ লাইট নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। শিকল আটকে ঘরে তালা দিয়ে অন্ধকার রাতেই একা একা চলে এলো কবরের কাছে। পলিথিন থাকায় আলগা মাটি গলে পড়ছে না, তবুও নিজের মাথার উপরে ছাতাটা বাবার কবরের উপর রেখে দিল নাজির।
এতক্ষণ ধরে কষ্ট করে সামনে রাখা অবাধ্য চোখের পানি উন্মুক্ত করে দিল। বৃষ্টির সময় কাঁদতে সুবিধা হয়, কেউ দেখে না, জানে না, ধরতে পারে না। নাজিরের জীবনের একমাত্র দুর্বলতা ছিল তার বাবা, অথচ সে বাবা নেই। আজ থেকে তার ঠায় 3.5 হাত মাটির নিচে। নাজির নাক চেনে, কান্না কণ্ঠে ডাকে, আব্বা, আপনার কি ওইখানে কষ্ট লাগতেছে? এই দুনিয়ার থেকেও বেশি কষ্ট? পৃথিবী থেকে সুবহান আলী শাহ বিদায় নিয়েছেন আজ 3 দিন, তবুও কোথাও কিছু থেমে নেই। আগের মতোই রোদ উঠেছে, আকাশ ফুলে বৃষ্টি নেমেছে, বর্ষ পঞ্জিকার তারিখ বদলেছে। সিদ্দিকের চায়ের দোকানেও লেগে আছে ফের। বাড়ির ভেতরে পরিবেশ রোজকার মতো স্বাভাবিক। বিকেলে বড় চাচা 2 ভাইকে কাজের ঘরে ডেকে পাঠালেন, গম্ভীর কণ্ঠে বললেন, কাল তো গো বাপ মরার 4 দিন, মেলা করতে হইব। নাজির নিশ্চুপ। নওশাদ তার নীরবতা দেখে বলল, আপনারা গুরুজনেরা তো আছেনই, যা ভালো মনে করেন তাই করেন। তা তো কর্মই। সামিউলার তোর বড় চাচিরে দিয়া ফর্দ বানাইয়া সব আব্বাস আর শারিয়ারের আনতে পাঠাইয়া দিছি। গ্রামের সবাইরে ডাউল ভাত খাওয়ামু। একটা মানুষ এতকাল জীবন মরণের লগে যুদ্ধ কইরা কয়দিন আগে মরছে, হেল্লাকে গ্রামবাসী গৌ খাওয়াইতে হইব কেন? উৎসব লাগছে? নাজির বলে উঠল কথাটা আমিরুল স্যার হাস্যজল মুখখানে বিরক্তির আভা দেখা দিল, বললেন, এইটা সমাজের নিয়ম। মানুষ মরলেই 4 দিনের দিন 40 দিন মিলাদ পড়ায়, লোক খাওয়ায়। তোর লাগে কি নিয়ম বদলাইব? উল্টা মানুষের পিছে কথা কইব। বলুক, আমকো কি এত বছর তো একটা খোঁজও কেউ নেয় নাই, আর মেলা খাইতে আইব? শরম করবো না? বেশি কথা কইস না, সব কিছুতে তোর বাড়াবাড়ি। এই যে কথায় কথায় আমাগো বিরুদ্ধে যাস, সবার সামনে অপমান করস। তাও আমি তোগো সাথ ছাড়ছি কখনো? আমাগো জায়গায় অন্য কেউ চাচা কইলে খবর আছিল। নাজির তর্কে জড়ল না, মনু রইল। আমিরুল সাহেব বলেন, গরুর গোশত, সাদা ভাত, ডাউল আর লেবু, শশা, এই হইলো আয়োজন। কিছু করার নাই, না খাইলেও সমাজে চলতে পারবো না। পাছে লোকে কিছু কইব, লোকের কথা খুব খারাপ। নাজির, হেগো মুখ বন্ধ করতে অনেক কিছুই বাধ্য হইয়া করা লাগে। নাজির আরো কিছুক্ষণ চুপ থাকলো, বলল, যা করার করেন, যা খরচাপাতি হয় তার হিসাব কিতাব কইরা আমার কইেন, টেহান হয়ে দিয়ে দিব। কথাটা শুনে আমিরুল শাহ অবাক হয়ে বললেন, তুই দিবি? হ্যাঁ, আর কাটাই দিব। বাপ তো আমারই, নওশাদ আছে, আবাস ভালো না হয় ওই যাইব। এখানে কথা সমাপ্তি ঘটিয়ে উঠে চলে গেল নাজির। চাচার থেকে বিদায় নিয়ে নওশাদ ভাইয়ের পিছু ছুটল। আমিরুল শাহ চুপচাপ বসে রইলেন। বাবা হারিয়ে ছেলেটা একেবারে শান্ত হয়ে গিয়েছে, যা বলা হচ্ছে তাই মেনে নিচ্ছে। এই নাজিরকেই তো তিনি এতকাল দেখতে চেয়েছিলেন। নওশাদ পিছু পিছু হাঁটছে। নাজির তার উদ্দেশ্যেই বলল, হ্যাঁ গো, হ্যাঁতে হ্যাঁ মিলাবি না, আর সরাসরি না করারও দরকার নাই। সেই দিন ভূমি অফিসে গিয়া তো সব নিজের চোখে দেখলে, আর অনেক কিছু দেখার আছে। মিলাদ শেষ হোক, তারপর এক জায়গায় লয়ে যাবো। আপাতত যেমন আসোস তেমন চাই থাক। নওশাদ মাথা নাড়ল। নাজির পুনরায় বলল, এনেই থাক, শহরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার ক্ষেত খামারে দেখভাল কর, হিসাব রাখ, বউয়ের লগে সব ঝামেলা মিটায় ফেল। সংসার করলে এনেই করতে হইব। আব্বার ঘর পরিষ্কার করা শেষ, এই ঘরে আইয়া পর। ভেবেছিলাম রেজাল্ট বের হলে চাকরি পরীক্ষা দেব। এই দেশে চাকরি করে লাভ নেই। 70 বাজারের এক মতি দোকানদার আছে, হ্যার পোলে আইএ পাস করার পর বিদেশ পাঠিয়ে দিছে। মাসে ভালো রোজগার করে। এই তো গত বছর বড় একটা বাড়ি করছে, গেছে মাসে শহরের জমি কিনছে। সপ্তাহ পার হোক, তার লগে কথা কইয়া তোরে পাঠিয়ে দেব। এরপর কামে রোজগারের কইরা দেশে সম্পদ করার পর এনে থাকবি নাকি বিদেশ থাকবি, এটা তোর ব্যাপার। বিদেশ যেতে অনেক টাকা লাগে ভাই, আমার ইচ্ছে ছিল মাস্টার্স করার। যত টাকা লাগে লাগুক, আমি ব্যবস্থা করবো। মাস্টার্স করতে হলে বিদেশ গিয়া কর, তবে এই দেশে থাকার দরকার নাই। আর হ্যাঁ, 5 বছরের মধ্যে সব টাকা আমরা শোধ করে দিতে হইব, যা দিমু ধার দিমু। চুপচাপ মেনে নিল নওশাদ। বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের বৃত্তির সুযোগ রয়েছে। অনেক সিনিয়ররাও উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে চলে গিয়েছে। কদিন পর 2জন বন্ধু নাকি যাবে। নওশাদের অবশ্য ইচ্ছে ছিল, কিন্তু অর্থ আর সমর্থনের অভাবে মনে চেপে রেখেছিল সে। তবে এবার যেন তা পূরণ হওয়ার পথে। ভাই তার মনের কথাগুলো এত সহজে বুঝে যায় কিভাবে?
দুপুরের রোদ ফিকে হয়ে গিয়েছে। অবেলায় গোসল সেরে ঘরে আসতেই ভাত নিয়ে স্ত্রীকে বসে থাকতে দেখলো নাজের। গায়ের শার্ট জড়িয়ে বলল, মেলা কাম পরে উঠেছে, এখন খাবো না। মিষ্টি ভাত পারল, বড় মাছের টুকরোটা দিয়ে বলল, রাতে ঠিক মতো খাননি, সকালে তো কিছু মুখেই তোলেননি। এভাবে না খেয়ে কিভাবে চলবে? শরীরে সব জোর কমে যাবে। আপনার মতো এত শক্ত সামর্থ্য মানুষের সেবা করা কি আমার পক্ষে সম্ভব? করতে হইব না সেবা, এসবে আমার অভ্যাস আছে। 2-3 দিন না খেয়ে থাকলে কেউ মরে না। ভাতের থালা নিয়ে বসা থেকে উঠে এলো মিষ্টি, ঝোল দিয়ে মাখিয়ে এক লোকমা মুখের সামনে ধরে বলল, আপনি বেশি কথা বলেন, হা করুন তো। তুমি খাও, জোর করো না। মন মেজেছে এমনিতেই ভালো না, কে নাকি কয়ে দেবো পরে কানবা। সে কথা শুনল না মিষ্টি। পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে স্বামীর মুখের মধ্যে ঠেসে দিল বিশাল এক ভাতের লোকমা। নাজির চুল আছড়ে সবই ঘুরেছিল। স্ত্রী আচমকা দুরন্তপনায় চমকালো, মুখে মেখে গেল এটোতে। বিছানায় বসে এসে বসেই পড়ল। মিষ্টির ওড়না টেনে মুখটা মুছতে মুছতে ধমকালো, কত বড় সাহস মাইয়ার, গিন্নি করে দেখানো হইতেছে। দেখানোর কি আছে? আমি তো গিন্নি, নাজির স্যার একমাত্র গিন্নি। সামান্য হাসলো নাচের, অবাধ্য না হয়ে বাধ্য ছেলের মতোই হাঁ করল। ছেলেটাকে হাসতে দেখে স্বস্তি পেল মিষ্টি। খেতে খেতে নাচের বলল, কার লগে তর্ক করছো? ছেলে ছেলে হলাম একটু আগে। আপনার ভাবির সাথে। কেন? সবসময় অতিরিক্ত বাড়াবাড়ি করে, যেন আমরা বিনে পয়সায় তাদেরটা খাই। খাবার আনতে গেলে মেপে মেপে অল্প ভাত দেয়, উচ্ছিষ্টের মতো তরকারি দেয়। আজ নিজ থেকে নিতে যাওয়ার প্রত্যেকবারের মতো এক কথা, তিনি খাবার বেড়ে দিবেন। তুমি কি কইছো? প্রথমে জিজ্ঞেস করেছি আমি বাড়লে সমস্যা কোথায়। সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি নাকি বেশি নিয়ে ফেলবো, পরে সবার কম পড়বে, আমি সবার থেকে বেশি খাই। তারপর? অনেক এদের তালবাহানা শুনেছি, সম্মান করেছি, তবে আর নয়। তাই বলে দিয়েছি আমি আপনার স্বামী বা শ্বশুরের পয়সা খাই না যে আপনি ধরে ধরে হিসাব রাখবেন। আমাদের যতটা প্রয়োজন তার থেকেও বেশি আমার স্বামী বাজার করে, তাই আমার যতটুকু ইচ্ছে ততটুকুই খাবার খাবো আমি। যা করার করে নিন আপনি। মুখের খাবার চিবোতে চিবোতে অবাক চোখে তাকিয়ে রইল নাজের। শেষ লোকমা মুখে তুলে দিয়ে মিষ্টি জিজ্ঞেস করল, আরো আনবো? না, পেট ভরে গেছে, এবার তুমি খাও। আর কথাগুলো ঠিক বলেছি না? মৃদু হেসে উঠে দাঁড়ালো সে, মাথা নাড়ি বলল, একেবারে ঠিক কইছো। এবার মনে হইতেছে নাজির সার বউ। আলমারি থেকে কি যেন একটা নিয়ে ঘর থেকে বের হলো নাচের। মিষ্টির এবার নিজে গিয়ে খেতে বসলো। গত কয়েকদিনের ঘটনা আর দাদা বাবার কথায় শাহবাড়ির লোকগুলোর উপর থেকে তার ভয় সম্মান সবই উঠে গিয়েছে। কোথা থেকে যেন অদ্ভুত এক সাহসের সঞ্চার হয়েছে। এইটুকু একটা মেয়ে ঠিকই বুঝতে পেরেছে এই বাড়িতে টিকে থাকতে হলে মাথা উঁচু করে গলার জোর আর বুদ্ধিতে টিকে থাকতে হবে। নওশাদ আর আব্বাস মিলে জেলা শহরে থেকে গিয়ে বাজার করে এনেছে, কোনো কিছুর কমতি নেই সেখানে। সকাল হতে নাস্তা সেরে বাড়ির মেয়ে বউরা বসেছে বিভিন্ন কাজে। কেউ মশলা বাটছে, কেউ কুটনো কাটছে, কেউ কেউ আবার গোশত ধোয়ার কাজে নেমে পড়েছে। আশেপাশের মহিলারা এসেও হাত লাগিয়েছে সেই কাজে। সবার মধ্যে চলছে নানান গল্পগুজব। মিষ্টি বসে বসে শশা লেবু কাটছে। মর্জিনা জিজ্ঞেস করলেন, তোমার সুডো যা কই আইলো না তো? কি উত্তর দিবে বুঝতে পারলো না মিশ্রি। এ বিষয়ে নাজি তাকে জানায়নি কিছু, জিজ্ঞেস করার সুযোগও পায়নি। তবুও কিছু একটা বলতে তো হবে, তা সে ঠিকই জানে। তাই বললাম, বাবার বাড়িতে। এনে শ্বশুর মরছে, তার মেলা করতাছে, আর হ্যাঁ বাপের বাড়ি পইরা রইছে। এইটা কেমন মাইয়া মানুষ? কলিমের মা কথা কেড়ে নিলেন, আমার তো মনে হয় নওশাদের লগে ঝামেলা হইছে। মাইয়া তো এমনিতেও সুবিধার না, বাপ মায়ের কথায় নাচলে কি আর সংসার চলে? এইটা লইয়াও দেখবেন লোকে কত কথা কইব। কইব মানে কুয়ার বাকি নাই, ওই বাড়ির সেলিমের মাই তো কাল জিগাইলো। কি আর করবেন ভাবি, শাহবাড়ির সব মান সম্মান সুভান ভাইয়ার পোলা দুইটা ডুবাইতেছে। শুধু পোলা না, বাপ কি কম আছিল? কীর্তিকলাপ তো কম করে নাই। মাস্টার বাড়ির কাছে মায়ের খাইয়া ওই বাড়ির মাইয়া পোলা দিয়া ধরাইয়া আনছে, সবই লোভ। হঠাৎ সবার মাঝখানে কথাটা বলে উঠল বিথি। মর্জিনা চাপা স্বরে ধমক দিলেন, তুমি নাজিরের বাপ সম্পর্কে কতটুকু জানো? বাড়ির বউ বউয়ের মতো থাকো, বয়স্ক গো মতন খালি পাকনা পাকনা কথা। ভুল ভুল কি কইছি গো ভাবি?
মর্জিনা কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতে মিশ্রি বলে উঠল, শুনেছি আপনি নাকি স্বামীর সংসার করতে পারেননি, তালাক হয়েছিল। কেন হয়েছিল? ঘরের কাজকর্ম তো ভালোই পারেন, পাক্কা গৃহিণী, চরিত্রে দাগও নেই, তবে কেন? কলিমের মায়ের অধরে হাসিটা ঝট করে নিভে গেল। মাসটা কার্তিক হলেও ললাটে জমিয়েছে আষাঢ়িয়া মেঘ। এমন একটি কথা অনাকাঙ্ক্ষিত মানুষের মুখে কেউ আশাই করেনি যেন। পেঁয়াজ ছিলে শেষ করে আদা ছিলতে লাগলো মিশ্রি। এক পলক তাকালো মহিলার মুখের দিকে, বলল, অনেকদিন ধরে প্রশ্নটা মাথায় ঘুরছিল, কিন্তু সময় সুযোগের অভাবে জিজ্ঞেস করা হয়নি। তবে আপনি বলতে না চাইলে সমস্যা নেই। মহিলা আর কথাই বলে না, হাতের মুঠো শক্ত হয়ে গেল তার। তাও মিশ্রি নজর এড়ালো না, চোখ চিপে হাসলো সে। একেবারে জায়গা মতো দিয়েছে, তাও যেন মন ভুলো না। কুচুটে মহিলাটা এখনো পর্যন্ত তাকে কম অপমান তো করেনি আর। তাই শেষ আরেকটা খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলেই ফেললাম, আচ্ছা, কলিম কি আপনার আর আপনার স্বামীরই সন্তান? কলিমের মা এবার তেতেই উঠলেন। কি কইতে চাও তুমি? কেমন প্রশ্ন এগুলো? মিচিমিচি মুখ ভার করলো মেছুরে। রাগ করবেন না চাচি, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। মানে বাপ কিভাবে নিজের সন্তান ত্যাগ করতে পারে? আর আপনার বাপ মা, আপনি যদি সৎ হন তাহলে তারাই বা কেন আপনাকে আর আপনার সন্তানকে গ্রহণ করেনি? কলিমের মা জবাব দিতে পারলেন না। বিভিন্ন বয়সী এতগুলো মানুষের সামনে চক্ষু লজ্জা আর রাগে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। আঁচলে সেই অশ্রু মুছে মাথা নিচু করে চাল বাঁচতে লাগলেন। মর্জিনা বললেন, সমাজ বললে একটা শব্দ আছে, এর জটিলতা তুমি বুঝবা না। সব বাপ পুরুষ একরকম হয় না, কিছু কিছু বাপ আর পুরুষ অমানুষও হয়। দইরা নেও তেমন কিছুই কলিমের মায়ের কপালে পড়ছে। কথাটা বলে অনেকক্ষণ চুপ রইলেন মর্জিনা, তারপর বললেন, সবার সামনে সব কথা কইতে নাই, অন্যের চোখে পানি আইয়া পড়ে এমন কথা তো আরও না। এটা যদি আপনারা বুঝতেন। দীর্ঘশ্বাস ফেল মিশ্রি, ভ্রুকুচকে নিলেন তিনি সহ বাকি নারীরাও। বিথি বলল, কয়েকদিন ধইরা তোমার মুখে একটু বেশি খই ফুরতাছে না? ব্যাপার কি? বেশি বার বাড়লে কিন্তু ঝড়ে মুখ থুবড়াইয়া পড়বা। এইটা শাহবাড়ি। চমৎকার হাসলো মিশ্রি, কোমল স্বরে বলল, ঝড় আমার কিছুই করতে পারবে না। আমার স্বামী আছে না, সে ঠিক ধরে নেবে। হ, তোমারই শুধু স্বামী আছে, আমাগো তো নাই। থাকবে না কেন? নিশ্চয়ই আছে, কিন্তু আমার স্বামীর মতো নয়। কেন? তোমার স্বামী কি এমন কি করতে পারে যা আমাগো স্বামী পারে না? আমার স্বামী কখনো রাতের আধারে নেশা করে এসে আমার গায়ে হাত তোলে না, পরনারীর কাছেও যায় না। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি যথেষ্ট সৎ, অন্য কারো অর্থ সম্পদ কবজা করেও খায় না। বলে চট করে মাথা তুলে বিথির দিকে তাকালো মিশ্রি। বিথি হতভম্বতার সহিত আশেপাশে এক পলক তাকিয়ে দেখলো সবাইকে। তার মতো করে ফরিদার মুখের রঙও বিবর্ণ হয়ে গেল। কথাগুলো তাদেরকে খোঁচা মেরেই যে বলা হয়েছে বুঝতে আর বাকি রইল না। মর্জিনা ফিক করেই হেসে দিলেন, বাকিদের তাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি হাত চালাও তোমরা, বেলা হইয়া যাইতাছে। রাধুনি আইয়া পড়বো, নামাজের পরে সবাই খাইতে বইব কিন্তু। জায়ের উপর ফরিদার সন্দেহ হলো, এসব কথা ওই মহিলা ছাড়া আর কে শেখাবে একে? তারই তো মনে মনে যত হিংসা। সকাল গড়িয়ে দুপুর হলো, রাধুনি রান্নার সময় মতো শেষ হলো। জোহরের নামাজ শেষে সবাই চলে এসেছে শাহবাড়ির দোরগোড়ায়। তাদের নিয়ে বসানো হলো নির্দিষ্ট স্থানে। তবে মাস্টার বাড়ির সবাইকে নিমন্ত্রণ করলেও উপস্থিত হয়েছে শুধু কাশেম আলী, নজরুল আলম আর মাসুম। মৃত মানুষের নাম করে লোক খাওয়ানোতে নামক মিলাদ আকবর মিয়ার পছন্দ নয়। নাতিগুলো হয়েছে তার মতোই, বাকিরাও আসতো না, শুধু নাজিরের কথা ভেবেই এসেছে। ফতে আলী শাহর দুই পুত্রকে তারা বিশ্বাস করে না। বাপ মরা শোকাতর ছেলেটাকে না আবার কোন ঠাসাই করে দেয়। আর মাসুম এসেছে বোনের জন্য, আবার কবে না কবে দেখা হয়। তাদের নিয়ে গিয়ে টেবিলে বসালো নসাদ। বাকি ভাইরা সবকিছু তদারকি করছে, সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। নাজির সেসবে আজ আর গেল না, দূরে দাঁড়িয়ে চুপচাপ শুধু দেখতে লাগলে এদের কর্মকাণ্ড তার বিরক্ত লাগছে। যেন তার পিতার মৃত্যুতে চারদিকে খুশির জোয়ার ভাটা বসেছে। সেই ভাবনার মধ্যেই কোন ফাঁকে এসে যে সে পাশে দাঁড়ালো মাসুম, সেই খেয়ালেই হলো না তার। খেয়াল হলো তখন যখন পাশ থেকে তীরের মতো ছুটছিল একটি প্রশ্ন, কি অবস্থা তোর? ঠিক আছোস?
ঘাড় বাঁকিয়ে তাকালো নাজির। মাসুমের দৃষ্টি দিকেন কোথাও, অপ্রস্তুত হলেও স্বাভাবিকভাবে উত্তর দিল, কেন কি হইব, আমি সবসময় বালা। চাপা, এনে কি করস, ভিতরে যা, পরে ভাগ্য আর পাইবি না। নিজের সত্য রাখ, জন্মাইলে মরিতে হয়, কথাটা চিরন্তর সত্য। যত দুর্বল হবি ততই এই দুনিয়াতে টিকে থাকা মুশকিল। দুর্বলতা তোর লগে যায় না। জ্ঞান দেওয়া সহজ, কিন্তু এমন পরিস্থিতি পার করা সহজ না। জন্মের পর থেকে বাপ মা, ভালা দাদা চাচা পাইছস, তাই বুঝবি না কিছু। এতে আমার কোনো হাত নেই, সবই ভাগ্য। আল্লাহ যে কখন কারে কেমনে পরীক্ষায় ফেলায় তা বোঝা বড়ই মুশকিল। তবে এমন পরিস্থিতি আমি পার না হইলেও তুই ঠিকই হইছস, তাই তোর অভিজ্ঞতা বেশি, দুনিয়া সম্পর্কে জ্ঞান বেশি, উপস্থিত বুদ্ধি ভালো, যে কোনো পরিস্থিতিতে নিজের সামলাইতেই পারস। এমন কিছু যে হইব তা তো আগে থেকেই জানতি। নাজির আর উত্তর দেয় না, অন্যদিকে চলে যায়। বাবা ছাড়া এই বিশাল বাড়িটা তার ফাঁকা ফাঁকা লাগে। রোজ নিয়ম করে দুবেলা খাবার খাওয়াতে যাওয়া, মন খারাপ হলে নিজের মতো করে বকবক করা আর কখনো হবে না। তবুও মৃত্যু পরবর্তী জীবনে লোকটা ভালো থাকুক, শান্তিতে থাকুক, এতটুকু দোয়া সে আল্লাহর কাছে করে। এই দুনিয়ার বদলে যেন তিনি জান্নাত পান। খাওয়া শেষে একে একে সবাই চলে গেল। পুরনো কথা, কত কথা নিয়ে হাসি ঠাট্টা করলো সিরাজুল্লাহ, আমিরুল শাহ, মুমিনুল শাহ, আতাউর, দেলোয়ার সবাই মিলে পান খেতে খেতে গল্পে মেতে উঠল। অথচ যেই উদ্দেশ্যে আজ এত আয়োজন তার কিছুই হলো না। কেউ ভুল করেও মৃত লোকটির নাম উচ্চারণও করলো না, স্রষ্টার দরবারে হাত তুলে একটু দোয়াও করলো না। পরিশেষে আল্লাহ ছাড়া আর কেউ আপন নয়। লোকে বলে শোকের মেয়াদ 3 দিন, মানুষ আঘাত মনে রাখে, কিন্তু মৃতদের স্মৃতি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় তাদের মানসপটে। সুবহান আলী শাহর কবর শুকিয়ে এখন খসখসে মাটি। আজ তো এক পথের কাটা চিরতরে শত্রুদের জীবন থেকে সরেছে যেন। কার্তিকের অবসান ঘটিয়ে অগ্রহায়ণের হিমেল হাওয়া ছুঁয়েছে ধরা। ক্ষেতের পাকা আমন ধান কেটে তোলা হয়েছে ঘরে। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে নবান্নের ঘ্রাণ। নতুন ধান ঘরে তোলার উৎসবের আবেশ। আসমানি গাছের নিচে মাচায় বসে আছে নাচের। উঠানের গা ঝাঁচালো রোদে মেলে দেওয়া হয়েছে সোনালি ধান। ক্ষণে ক্ষণে হাড়পাট চালিয়ে সেই ধান উল্টে দিচ্ছে মিশ্রি। রোদের তাপে মুখখানা লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। নাকে ঝলমল করছে সোনার নাকফুল। সেই নাকফুল নাজির আগেই স্ত্রীর জন্য বানিয়ে রেখেছিল, শুধু নাক না ফুরানোয় এতদিন পরাতে পারেনি। হঠাৎ নাজির উঠে এসে হাড়পাটাটা মিশ্রির হাত থেকে কেড়ে নিল। নিজেই ধান নেড়ে দিতে দিতে বলল, ভিতরে যাও, না হলে কালা হয়ে যাইবা। এক পলক স্বামীর মুখের দিকে তাকে বাধ্য মেয়ের মতো বারান্দায় গিয়ে বসলো মিশ্রি। ঘরের পাশে নতুন রান্নাঘর উঠেছে, হাঁটু সমান মাটির দেয়াল দিয়ে টিনের চালার রান্নাঘর। সেখানেই চুলার সংখ্যা মোটে একটা। মিজানের মা পিড়িতে বসে মাটি দিয়ে আরও এক জোড়া চুলা তৈরি করছেন। গত সপ্তাহে সংসার আলাদা করেছে নাজির। উঠানেও অদৃশ্য রেখায় ভাগ হয়েছে পুরো উঠোন, আর এখন একা ঝাড়ু দেয় না কেউ, যে যার সীমানা পর্যন্ত পরিষ্কার করে চলে যায়। আব্বাসকে কাচারি ঘর থেকে বেরিয়ে আসতে দেখে নাজির তার পিছু নিল। হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন আছো আব্বাস ভাই? সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো আব্বাস। এত মধুর সুরে নাজির তার সাথে কথা কখনো বলে না। মাথা নাড়ি বলল, আছি ভালা। ভাবি, পোলাবেন কেমন আছে? ভালাই। তোমার একটা চাচা ছিল না, কি জানি নাম, মোতালেব না? হ, কেন? হেরে তো কখনো দেখলাম না, থাকে কই? তোর কি দরকার? কোনো দরকার নেই, এমনি কৌতূহল থাকলো মনে। বাসের একজনের থেকে গল্পের মাঝখানে উনি আমাকে গ্রামে নাকি 2 মোতালেব, একটার তো চিনি কিন্তু আরেকটা কাটা। পরে উনি তোমার চাচা, আগে নাকি আমাকে বাড়িতে কাম করতো। হ, এখন আর বাচ্চা নাই, মরছে প্রায় বছর 10 তো হইবই। অদরের হাসি নিভে গেল নাজিরের। প্রতিমধ্যে থেমে দাঁড়ালো আব্বাস। পিছু ফিরে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আবার? পরিবারের কেউ নাই, থাকতো কই? বউ আছে, 2টা পোলাও আছে, সবাই এখন টঙ্গি তাহে। কি যেন ভাবতে ভাবতে নাজির আবারও বাড়ি ফিরে এলো।
বেলা গড়িয়ে প্রায় দুপুর হওয়ার পথে। ফরিদা আজ আগে রান্না বসিয়েছেন। পাশে পুত্রবধূ বসে আনাজ কাটছে। সিরাজুল্লাহ আর তার ছোট পুত্র সোহেলের যাতায়াত ইদানিং শাহ বাড়িতে বেরোচ্ছে। আমিরুল শাহও কিছু বলেন না, যেন শালা এলে সবচেয়ে খুশি তিনি হন। মর্জিনা রান্না করেন একটু দেরিতে। কুলোয় চাল বাজতে বাজতে মিষ্টিকে ডেকে জিজ্ঞেস করলেন, মেজো বউ আজকে কি রান্না? মিষ্টি একটু ভাবলো। আগের মতো এখন আর রান্নায় সে ঠেকি নয়। ইতিমধ্যে বেশ কিছু রান্নাবান্না শিখেছে, কিছু ফরিদা বিথির বদলতে, আবার কিছু বা স্বামীর বদলতে। বলল, ভাত, করলা ভাজি আর ডিম ভুনা।